বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনা ভাইরাস থেকে উদ্ভূত বর্তমান যে পরিস্থিতি, এটি শুধু বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বব্যাপী আজকে হুমকি ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তাই বলে কি জীবন থেমে থাকবে? না, পড়ালেখা তো আমাদেরকে চালিয়েই যেতে হবে। আমরা যাতে নিয়মিত পড়ালেখা করতে পারি এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও ক্লাসের আয়োজন করেছে, যাতে করে তোমরা বাসায় বসে অধিক মনোযোগ সহকারে ভালো করে পড়াশোনা করতে পারো। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমার আজকের বিষয় শিল্প মনোবিজ্ঞান প্রোগ্রাম বিএ, বিএসএস ও বিএসসি পাস। কোর্স কোড 13340 কোর্সের নাম শিল্প মনোবিজ্ঞান। লেকচার নম্বর 1। লেকচারের শিরোনাম শিল্প মনোবিজ্ঞান, অধ্যায় প্রথম। আমি ফারহানা তাসমিন, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল আউল বিশ্ববিদ্যালয় কলেজ, শ্রীপুর, গাজীপুর। আচ্ছা, দেখো তো ছবিগুলো থেকে তোমরা কি দেখছো? তোমরা বলো। এখানে দেখা যাচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হচ্ছে। এখানে একটা ব্যাংক দেখা যাচ্ছে। এখানে একটা বেসরকারি প্রতিষ্ঠান দেখা যাচ্ছে। এখানে একটা কারখানা, এখানে গার্মেন্টস দেখা যাচ্ছে। এখানে একটা কারখানা, এখানে কিছু ওষুধ দেখছি। এই ওষুধ তৈরির কারখানা এটি। এখানে কিছু চামড়া কারখানা দেখছি। চামড়া দিয়ে কি তৈরি করছে? এখানে জুতা তৈরি কারখানা দেখছি। এখানে মাটি দিয়ে কিছু হাঁড়িপাতি বিভিন্ন মৃৎশিল্প তৈরি করছে। এখানে চা বাগানে চা পাতা তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ছবিগুলোতে আমরা যে ছবিগুলো দেখলাম, এগুলোকে কি বলে বলতো দেখি? শিক্ষা প্রতিষ্ঠান, তারপর কলকারখানা, ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি অফিস, এই বিভিন্ন এই প্রতিষ্ঠানগুলোকে কি বলে? এসবকে কি বলা হয়? শিল্প বলা হয়ে থাকে। এগুলোকে কি বলে? শিল্প বলা হয়ে থাকে। আর মনোবিজ্ঞান কাকে বলে বলো তো দেখি? নিশ্চয়ই তোমরা সবাই বলতে পারবে, যেহেতু তোমরা মনোবিজ্ঞানের স্টুডেন্ট। মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত অনুধান। আচ্ছা, বলো তো মনোবিজ্ঞানের যে শাখায় এই যে আমি যে শিল্পগুলি দেখালাম, এই শিল্পে কর্মরত মানুষের আচরণ নিয়ে আলোচনা করে, সেই শাখাকে কি বলে? মনোবিজ্ঞানের যে শাখায় শিল্পে কর্মরত মানুষের আচরণ নিয়ে আলোচনা করে, সেই শাখাকে কি বলে? নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পেরেছ। সেই শাখাকে বলে কি? শিল্প মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের যে শাখায় এই যে শিল্পে কর্মরত মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হয়, মানুষের আচরণ নিয়ে, শিল্পে কর্মরত মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়? শিল্প মনোবিজ্ঞান। তাহলে আজকে আমাদের পাঠ কি? শিল্প মনোবিজ্ঞান। আজকের পাঠ শেষে শিল্প মনোবিজ্ঞানের সংজ্ঞা বলতে পারবে, শিল্প মনোবিজ্ঞানের পরিসর বর্ণনা করতে পারবে, ফলিত মনোবিজ্ঞানের সংজ্ঞা বলতে পারবে, সাধারণ মনোবিজ্ঞান ও শিল্প মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাতে পারবে,
অথবা মৌলিক ও ফলিত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য বলতে পারবে, ফলিত মনোবিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করতে পারবে। শিল্প মনোবিজ্ঞানের ইংরেজি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। এখানে আমরা কি দেখছি? শিল্প কারখানা, সরকারি অফিস, বেসরকারি অফিস। দেখো, মনোবিজ্ঞানের যে শাখা শিল্প কারখানা ব্যবসা ক্ষেত্রে সংঘটিত মানব আচরণের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা প্রদান করে তাকে শিল্প মনোবিজ্ঞান বলে। তাহলে দেখো, শিল্প মনোবিজ্ঞান কাকে বলে? মনোবিজ্ঞানের যে শাখায় শিল্প কারখানায় এবং ব্যবসা ক্ষেত্রে সংঘটিত মানব আচরণের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা প্রদান করে তাকে কি বলে? শিল্প মনোবিজ্ঞান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনোবিজ্ঞানের যে শাখা শিল্পে, এই যে বিভিন্ন রকমের শিল্প আমি কিন্তু প্রথমে ক্লাসের শুরুতেই দেখিয়েছি কি কি ধরনের শিল্প হতে পারে। এই শিল্পে কর্মরত মানুষের আচরণ নিয়ে যখন বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা প্রদান করে তাকে শিল্প মনোবিজ্ঞান বলে। তাহলে কি হচ্ছে? মনোবিজ্ঞানের যে শাখা শিল্প কারখানা ও ব্যবসা ক্ষেত্রে সংঘটিত মানব আচরণের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা প্রদান করে তাকে শিল্প মনোবিজ্ঞান বলে। আশা করি বুঝতে পেরেছো। শিল্প মনোবিজ্ঞানের পরিধি। শিল্প মনোবিজ্ঞান কোথায় কি কি নিয়ে কাজ করে? কর্ম এবং কর্মী বিশ্লেষণ। কর্ম মানে কি? কাজ। কর্মটা হচ্ছে কাজ। কাজের অবস্থা ও প্রকৃতি সম্পর্কে একটি ব্যাপক বিবরণ ও সুনির্দিষ্ট ব্যাখ্যাকে কর্ম বিশ্লেষণ বলে। কাজটা সম্পর্কে যখন ব্যাপক বিবরণ ও প্রকৃতি সম্পর্কে যখন কি করছে? সুনির্দিষ্ট ব্যাখ্যা করছে, তখন তাকে কি বলছে? কর্ম বিশ্লেষণ বলে। অর্থাৎ কর্মের প্রকৃতি, অর্থাৎ কাজটি কী ধরনের, কর্মের বৈশিষ্ট্য, কাজের বৈশিষ্ট্য ও পর্যালোচনা করা হয় শিল্প মনোবিজ্ঞানে। এটা হচ্ছে গিয়ে কর্ম বিশ্লেষণ। এরপরে দেখো কর্মী বিশ্লেষণ। কর্মী বিশ্লেষণ কি? শিল্পে কর্মরত কর্মচারীদেরকেই কর্মী বলতেছে, যারা কাজ করতেছে শিল্পে কর্মরত মানুষদেরকে কি বলতেছে? কর্মী। কর্মীটা কি হচ্ছে? কার্য সম্পাদনের জন্য কর্মীর আবশ্যক যোগ্যতা ও গুণাবলীর বিশ্লেষণকে কর্মী বিশ্লেষণ বলে। কি বলতেছে? কার্য সম্পাদনের জন্য কর্মীর আবশ্যক যোগ্যতা ও গুণাবলীর বিচার বিশ্লেষণকে কি বলতেছে? কর্মী বিশ্লেষণ বলতেছে। অর্থাৎ কর্মীদের যোগ্যতা নিরূপণ করা হচ্ছে শিল্প মনোবিজ্ঞানীর কাজ। তাই কর্ম ও কর্মী বিশ্লেষণ হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের পরিধি। এই ছবিটা দেখে কি বুঝতে পারছো? দেখো তো এই ছবিটাতে কি দেখছো তোমরা? ছবিটাতে কি দেখছো? আশেপাশে অনেকগুলি লোক আছে, তার মধ্য থেকে একজনকে নির্বাচন করা হয়েছে। তাহলে এটা কি বলো তো দেখি? এটা হচ্ছে কর্মচারী নির্বাচন। কর্মচারী নির্বাচন বলতে বোঝায় কোনো বিশেষ কাজের জন্য দরখাস্তকারীদের ভিতর থেকে ভবিষ্যৎ কর্মী খুঁজে বের করা এবং উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াকে কর্মচারী নির্বাচন বলে। দেখা যাচ্ছে যে কোনো বিশেষ কাজের জন্য দরখাস্তকারীদের ভিতর থেকে ভবিষ্যৎ কর্মী খুঁজে বের করা এবং উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াকে কি বলতেছে? যে কর্মচারী নির্বাচন। কর্মচারী নির্বাচনকে যতদূর সম্ভব নির্ভুল করার জন্য কর্মচারী নির্বাচনের পরিকল্পনা করা হয়ে থাকে। সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দক্ষতা ও দায়িত্ব অর্পণ করার উদ্দেশ্যে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা প্রদান করার বিজ্ঞানভিত্তিকভাবে নিয়োগ দেওয়ার জন্য শিল্প মনোবিজ্ঞানীরা নির্দেশ দিয়ে থাকে। এই যে
দেখা যাচ্ছে কি কোনো বিশেষ কাজের জন্য দরখাস্তকারীদের ভিতর থেকে ভবিষ্যৎ কর্মী খুঁজে বের করা এবং উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কর্মচারী নির্বাচন। তাই কর্মচারী নির্বাচন হচ্ছে গিয়ে শিল্প মনোবিজ্ঞানের পরিধি। এরপরে দেখো শ্রমিক মালিক সম্পর্ক। শিল্পে মানবিক সম্পর্ক। শিল্পে মানবিক সম্পর্কটা কি? শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনা, কার্যকরী বিশ্লেষণ, কার্যকরী নিয়ন্ত্রণ এবং সন্তোষজনক উৎপাদন অনেকাংশে নির্ভর করে কিন্তু শিল্পে মানবিক সম্পর্কের উপরে। তাহলে দেখো সুষ্ঠু ব্যবস্থাপনা, কার্যকরী নিয়ন্ত্রণ এবং সন্তোষজনক উৎপাদন কিসের উপর নির্ভর করে? শিল্পে মানবিক সম্পর্কের উপরে। শ্রমিক, কর্মী, ব্যবস্থাপক তার এদের সম্পর্ক যদি ভালো হয়, এদের সম্পর্কের উপর সুষ্ঠু মানবিক সম্পর্কের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে ওঠা। শ্রমিক মালিক সম্পর্ক যদি সুসম্পর্ক থাকে তবে প্রতিষ্ঠানের প্রতি সকলের ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। শ্রমিক, কর্মী, ব্যবস্থাপক এর মধ্যে সুসম্পর্ক থাকলে তাদের কাজের আগ্রহ বৃদ্ধি পায়। কাজের আগ্রহ বৃদ্ধি পেলে সবাই কাজ করতে খুব আন্তরিকভাবে কাজ করে এবং এতে করে উৎপাদন বাড়ে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। তাহলে দেখো শিল্পে মানবিক সম্পর্ক মানে শ্রমিক, কর্মী, ব্যবস্থাপকদের মধ্যে যদি সুসম্পর্ক থাকে তাহলে তাদের মধ্যে কি হচ্ছে? কাজের আগ্রহ বৃদ্ধি পায়। এর ফলে কি হচ্ছে? উৎপাদন বেড়ে যায়। এর ফলে কি হয়? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হয়। তাই শিল্পে মানবিক সম্পর্ক হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের আরেকটি পরিধি। দেখো প্রকৌশল মনোবিজ্ঞান, কর্মবিজ্ঞান বা প্রকৌশল মনোবিজ্ঞান। এখানে আমরা কি দেখছি? কর্মবিজ্ঞান বা প্রকৌশল মনোবিজ্ঞান। কর্মবিজ্ঞান বা প্রকৌশল মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো যন্ত্রপাতির ডিজাইন মানুষের উপযোগী করে যন্ত্রপাতি তৈরি করা, যাতে করে তাদের পরিশ্রম কম হয় এবং সময় কম লাগে, উৎপাদন বৃদ্ধি পায়। প্রকৌশল মনোবিজ্ঞানের উদ্দেশ্য তাহলে কি হচ্ছে? যন্ত্রপাতির ডিজাইন মানুষের উপযোগী করে তৈরি করা, যাতে করে কি হবে? সময় কম লাগবে এবং পরিশ্রম কম হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। তাই কর্মবিজ্ঞান বা প্রকৌশল মনোবিজ্ঞানও শিল্প মনোবিজ্ঞান আরেকটা পরিধি। এখানে কি দেখতেছো? দুর্ঘটনা না? শৈল্পিক দুর্ঘটনা। শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে শৈল্পিক দুর্ঘটনা। কি? শৈল্পিক দুর্ঘটনা হচ্ছে অন্যতম সমস্যার মধ্যে। দুর্ঘটনার আকৃতি, প্রকৃতি, কারণ, তারপর ফলাফল প্রভৃতি সমস্যা নিয়ে শিল্প মনোবিজ্ঞানী কর্মরত। শিল্প মনোবিজ্ঞানীরা কী করতেছে? দুর্ঘটনার কারণ, ফলাফল, এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এগুলো নিয়ে শিল্প মনোবিজ্ঞানীরা প্রতিনিয়ত কর্মরত। তারা শিল্প মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে শৈল্পিক দুর্ঘটনা আসলে দ্বৈবাদ নয়, এর জৈবিক ও সামাজিক কারণ রয়েছে। শৈল্পিক দুর্ঘটনার কি? জৈবিক ও সামাজিক কারণ রয়েছে। যদি সুষ্ঠু পরিদর্শন ও সতর্কতামূলক ব্যবস্থা নিলে অধিকাংশ দুর্ঘটনাই প্রতিরোধ করা যায়। আর শৈল্পিক দুর্ঘটনা যাতে প্রতিরোধ করা যায় এই জন্য শিল্প মনোবিজ্ঞানীরা বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকেন। তাই শৈল্পিক দুর্ঘটনা শিল্প মনোবিজ্ঞানের আরেকটি পরিধি। এরপরে দেখো শিল্পে প্রশিক্ষণ। শিল্প কলকারখানায় নিয়োজিত কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য সঠিক প্রশিক্ষণের প্রয়োজন হয়। সঠিক প্রশিক্ষণের জন্য শিক্ষণের মূলনীতি ও প্রক্রিয়াসমূহ প্রয়োগ করা হয়ে থাকে। তাই শিল্পে প্রশিক্ষণ শিল্প মনোবিজ্ঞানের আরেকটা পরিধি।
এখানে কি দেখাচ্ছে, লোকটি কাজ করতে করতে ক্লান্তি অনুভব করছে, আরেকজন দক্ষতার সাথে কাজ করছে একই সাথে। কর্মদক্ষতা ও ক্লান্তিও শিল্প ও মনোবিজ্ঞানের আরেকটি পরিধি। সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে হলে ব্যক্তিকে কি করতে হবে? ব্যক্তিকে দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটাতে হবে। এই জন্যই কিন্তু প্রশিক্ষণের প্রয়োজন। কার্য সম্পাদন করতে গেলে ক্লান্তি আসে। কি আসে? ক্লান্তি আসে। ক্লান্তির কারণ নির্ণয়, এর থেকে উদ্ভূত সমস্যা নিয়ে চিন্তা ভাবনা, ক্লান্তি ও একঘেয়েমির মধ্যে তারতম্য বা পার্থক্য নির্ণয় করা শিল্প মনোবিজ্ঞানীদের কাজ। তাহলে দেখো, সুষ্ঠুভাবে যদি কাজ সম্পাদন করতে হয় তাহলে ব্যক্তিকে কী হতে হবে? দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটাতে হবে। কি করতে হবে? দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটাতে হবে। আর কাজ করতে করতে কার্য সম্পাদন করতে গেলে অনেক সময় কি হয়? ক্লান্তি আসে। এই ক্লান্তি কেন আসে? ক্লান্তির কারণ নির্ণয়, এ থেকে উদ্ভূত সমস্যা নিয়ে চিন্তা ভাবনা এবং ক্লান্তি ও একঘেয়েমির মধ্যে কী ধরনের তারতম্য রয়েছে তা নির্ণয় করা, এগুলো সব কিছুই হচ্ছে গিয়ে শিল্প মনোবিজ্ঞানীদের কাজ। এই জন্য কর্মদক্ষতা ও ক্লান্তি শিল্প মনোবিজ্ঞানের আরেকটি পরিধি। এই ছবিটাতে তোমরা কি দেখছো? দেখো, সবাই কি করতেছে? লাইক দিচ্ছে। লাইক দিচ্ছে মানে কি? তাদের একটা ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। দেখো, এই দ্বারা বোঝাচ্ছে কি কাজের প্রতি তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। কর্মসন্তুষ্টি ও কর্মী মনোবল। দেখো, কর্ম মানে কি? কাজ। সন্তুষ্টি মানে কি? সন্তুষ্টি হলো কর্মের প্রতি ইতিবাচক মনোভাব। তাহলে কর্মসন্তুষ্টিটা কি? কাজের প্রতি ইতিবাচক মনোভাব। তাই কি বলতেছে? কর্মসন্তুষ্টি। আর কর্মী মনোবল হলো কোনো উদ্দেশ্য সাধনের জন্য ব্যক্তির দৃঢ় প্রচেষ্টা। কোনো উদ্দেশ্য সাধনের জন্য ব্যক্তির দৃঢ় প্রচেষ্টাকে কি বলছে? কর্মী মনোবল। তাহলে কাজের প্রতি যদি ব্যক্তির ইতিবাচক মনোভাব থাকে তাহলে কি হচ্ছে? স্পৃহা ও মনোবল বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের বিধিনিষেধ ব্যক্তি স্বেচ্ছায় মেনে চলে। কাজের প্রতি কারো যদি ইতিবাচক মনোভাব থাকে তাহলে সে কী করবে? প্রতিষ্ঠানের যে বিধিনিষেধ সে স্বেচ্ছায় তা মেনে চলবে। এতে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। আর প্রতিষ্ঠানের বিধিনিষেধ মেনে চললে কি হচ্ছে? আইন শৃঙ্খলাও কি হচ্ছে? আইন শৃঙ্খলাও তারা মেনে চলে। ফলে আইন শৃঙ্খলার উন্নতি ঘটে, প্রতিষ্ঠানের আইন শৃঙ্খলার উন্নতি ঘটে। আর কাজে অমনোযোগী, অনুপস্থিতি, ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যায়। তাহলে কর্মসন্তুষ্টি ও কর্মী মনোবলের কারণে দেখা যাচ্ছে যে কাজের প্রতি ইতিবাচক মনোভাবের কারণে ব্যক্তি কী করছে? শ্রমিকদের মধ্যে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের বিধিনিষেধ তারা স্বেচ্ছায় মেনে চলে। তা এতে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। তারপরে আইন শৃঙ্খলার উন্নতি ঘটে। কাজে যে অমনোযোগী ভাব থাকে বা অনুপস্থিতি, তারপরে ফাঁকি দেওয়ার প্রবণতা, এগুলি কি কমে যায়। গবেষণা। শিল্প মনোবিজ্ঞানীরা শিল্প প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করেন। এর মধ্যে হথন অনুধান গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে গবেষণার মধ্যে। এই হথন অনুধান গবেষণা প্রায় 12 বছর ধরে চলে। এই গবেষণায় প্রমাণিত হয়েছে যে কেবল এই যে হথন অনুধান, এই গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে কেবল কর্মে প্রাকৃতিক পরিবেশই উৎপাদনকে প্রভাবিত করে না, কর্মচারীদের মনোভাব, কর্মসন্তুষ্টি, পারস্পরিক সহযোগিতা, মনোবল এইসব উৎপাদনকে প্রভাবিত করে।
তাহলে কি হচ্ছে, ভতন অনুধানে যে গবেষণাটা করেছে 12 বছর ধরে, সেই গবেষণার ফলাফলে কি প্রমাণিত হয়েছে? কর্মে প্রাকৃতিক পরিবেশই উৎপাদনকে প্রভাবিত করে না, কর্মে প্রাকৃতিক পরিবেশই উৎপাদনকে প্রভাবিত করে না। কর্মচারীদের মনোভাব, কর্মসন্তুষ্টি, পারস্পরিক সহযোগিতা, মনোবল এসব উৎপাদনকে কি করে? প্রভাবিত করে। তাহলে দেখো শিল্প মনোবিজ্ঞানের পরিধি কি কি? কর্ম ও কর্মী বিশ্লেষণ, শৈল্পিক দুর্ঘটনা, কর্মচারী নির্বাচন, শিল্পে মানবিক সম্পর্ক, শিল্পে প্রশিক্ষণ, কর্মদক্ষতা ক্লান্তি, কর্মবিজ্ঞান বা প্রকৌশল মনোবিজ্ঞান, কর্মসন্তুষ্টি ও কর্মী মনোবল গবেষণা। এই হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের পরিধি। আশা করি বুঝতে পেরেছ। দেখো, মনোবিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক ও ফলিত। মৌলিক মনোবিজ্ঞানটা কি? দেখো, মৌলিক মনোবিজ্ঞানে আচরণের মূলনীতি বা ভিত্তি নির্ণয় করে থাকে। মৌলিক মনোবিজ্ঞান কি করে? আচরণের মূলনীতি বা সূত্র বা ভিত্তি নির্ণয় করে থাকে। এখানে আচরণের মূলনীতি বা সূত্রগুলি আবিষ্কার করা হয় মৌলিক মনোবিজ্ঞানে। এরপরে দেখো, ফলিত মনোবিজ্ঞানে জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে মৌলিক মনোবিজ্ঞানের মূলনীতিগুলোকে প্রয়োগ করে। মৌলিক মনোবিজ্ঞানে যে সূত্রগুলো বা মূলনীতিগুলো আবিষ্কার করা হয়, সেগুলোই মানুষের জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে, বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে যখন প্রয়োগ করা হচ্ছে, তখন সেটাকে বলে কি? ফলিত মনোবিজ্ঞান। আর যখন আচরণের বিভিন্ন মূলনীতি বা ভিত্তি নির্ণয় করা হয়, সেটা হচ্ছে মৌলিক মনোবিজ্ঞান। আর সেটা যখন বাস্তব জীবনের সমস্যা সমাধানের কাজে লাগানো হয়, সেটা হচ্ছে ফলিত মনোবিজ্ঞান। ফলিত মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের ব্যবহারিক দিকটা, মনোবিজ্ঞানের তাত্ত্বিক ব্যবহারিক দিকটাই হচ্ছে গিয়ে ফলিত মনোবিজ্ঞান। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে মৌলিক বিজ্ঞানটা হচ্ছে গিয়ে আচরণ মূলনীতি, সূত্র বা ভিত্তি আবিষ্কার করে। আর ফলিত মনোবিজ্ঞানে যে মূলনীতিগুলো আবিষ্কার করা হয়, সেগুলি জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োগ করা হয়। তাহলে বলো তো দেখি, শিল্প মনোবিজ্ঞান কি মৌলিক নাকি ফলিত? নিশ্চয়ই তোমরা আশা করি উত্তর দিতে পেরেছো। কি উত্তর দিতে পেরেছো? শিল্প মনোবিজ্ঞান মৌলিক নাকি ফলিত? অবশ্যই ফলিত। শিল্প মনোবিজ্ঞানে তো কি করা হয়? বাস্তব জীবনে শিল্পে কর্মরত মানুষের আচরণ নিয়ে তো গবেষণা করা হয়, সেখানে মনোবিজ্ঞান মূলনীতিগুলোই তো প্রয়োগ করা হয়। আচ্ছা দেখো, মনোবিজ্ঞানের যে শাখা মানুষের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য কাজ করে, তার নাম ফলিত মনোবিজ্ঞান। তাহলে কি হচ্ছে? মনোবিজ্ঞানের যে শাখা মানুষের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য কাজ করে, তার নাম কি? ফলিত মনোবিজ্ঞান। ফলিত মনোবিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞান। ফলিত মনোবিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করতে হলে আমাদেরকে শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু, শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য জানতে হবে। তারপর জানতে হবে যে মনোবিজ্ঞানের মূলনীতিসমূহ শিল্প মনোবিজ্ঞানে প্রয়োগ করা হয় কিনা। তাহলে আমরা বলতে পারবো যে শিল্প মনোবিজ্ঞান ফলিত মনোবিজ্ঞান। শিল্প মনোবিজ্ঞান আমরা কি পড়েছিলাম এর আগে? আমি কি বলেছি? শিল্প কারখানা ও ব্যবসা ক্ষেত্রে সংঘটিত মানবাচরণের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় মনোবিজ্ঞানের যে শাখায়, তাকে শিল্প মনোবিজ্ঞান বলে। ম্যাককর্মিক এবং টফিনের মতে শিল্প মনোবিজ্ঞান মানুষের আচরণের ওইসব বিষয় নিয়ে পর্যালোচনা করে যা পণ্য ও সেবার উৎপাদন, বন্টন ও ভোগের সাথে জড়িত। ম্যাককর্মিক এবং টফিনের মতে শিল্প মনোবিজ্ঞান মানুষের আচরণের ওইসব বিষয় নিয়ে পর্যালোচনা করে যা পণ্য ও সেবার উৎপাদন, বন্টন ও ভোগের সাথে জড়িত।
আমি বলেছি শিল্প মনোবিজ্ঞান ফলিত মনোবিজ্ঞান কিনা সে বিষয়ে জানতে হলে আমাদেরকে প্রথমে শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য কী, শিল্প মনোবিজ্ঞান বিষয়বস্তু কী তা জানতে হবে। তাহলে আসো দেখি শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য কী। কর্মচারীদের দক্ষতা ও মনোবল বৃদ্ধি, কর্মসন্তুষ্টির সাধন হলো শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য। শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হল শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা। শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা হচ্ছে গিয়ে শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। দেখো, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল ও কর্মসন্তুষ্টি বৃদ্ধি করা ও হচ্ছে গিয়ে শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য। কর্মসন্তুষ্টি সৃষ্টির লক্ষ্যে, কর্মসন্তুষ্টিটা কি? কর্মের প্রতি, কাজের প্রতি ইতিবাচক মনোভাব। কর্মসন্তুষ্টি সৃষ্টির লক্ষ্যে শ্রমিকদের ভিতর পারস্পরিক সদ্ভাব প্রতিষ্ঠা, শ্রমিক ব্যবস্থাপক সৌহার্দ্য স্থাপন, কর্ম নির্বাচন, কর্মে কৃতিত্ব অর্জন, কর্মচারীদের মর্যাদা বৃদ্ধি প্রভৃতি ক্ষেত্রে শিল্প মনোবিজ্ঞানীগণ সহায়তা করে থাকেন। আর কর্মসন্তুষ্টি সৃষ্টি করা হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য। এখন দেখো শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু কি। কর্ম ও কর্মী বিশ্লেষণ। কর্ম মানে কি হচ্ছে? কাজের প্রকৃতি ও কাজের প্রকৃতি ব্যাখ্যা বিশ্লেষণ, কাজের বিবরণ ব্যাখ্যা বিশ্লেষণকে বলতেছে কি? কর্ম বিশ্লেষণ। আর কাজের জন্য প্রয়োজনীয় কর্মীর প্রয়োজনীয় যোগ্যতা বিশ্লেষণকে বলতেছে কি? কর্মী বিশ্লেষণ। তাই কর্ম ও কর্মী বিশ্লেষণ এগুলো হচ্ছে গিয়ে শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু। কর্মচারী নির্বাচনকে যতদূর সম্ভব নির্ভুল করার জন্য কর্মচারী নির্বাচনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। নির্বাচিত কর্মচারীদের প্রশিক্ষণ নিয়ে আলোচনা করা হয়। কর্মচারী নির্বাচনে কি করা হয়? কোনো বিশেষ কাজের জন্য দরখাস্তকারীদের ভিতর থেকে ভবিষ্যৎ কর্মী খুঁজে বের করা এবং উক্ত স্থানে উপযুক্ত লোককে নির্বাচন করার প্রক্রিয়াটাই হচ্ছে কর্মচারী নির্বাচন। তাই কর্মচারী নির্বাচনও হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের আরেকটি আলোচ্য বিষয় বা বিষয়বস্তু। শিল্প মনোবিজ্ঞানের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে কি শৈল্পিক দুর্ঘটনা এবং তার প্রতিকার শিল্প মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। শিল্প প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা, কার্যকরী নিয়ন্ত্রণ এবং সন্তোষজনক উৎপাদন বহুলাংশে কি করে? শ্রমিক ব্যবস্থাপক শিল্পে মানবিক সম্পর্কের উপর নির্ভর করে। তাই শিল্পে মানবিক সম্পর্কটাও হচ্ছে গিয়ে শিল্প মনোবিজ্ঞানের আরেকটা বিষয়বস্তু, আলোচ্য বিষয়বস্তুর অন্তর্গত। বিজ্ঞাপনের মাধ্যমে শিল্প কারখানায় উৎপাদন দ্রব্যের খবর ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। বিজ্ঞাপনের মাধ্যমে কি হচ্ছে? যে শিল্প কারখানায় উৎপাদিত ও উৎপন্ন দ্রব্য এর খবর কি করছে? ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তাই বিজ্ঞাপন ও ভোক্তা জরিপ শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে দেখো শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় কর্মী বিশ্লেষণ, কর্মচারী নির্বাচন, শৈল্পিক দুর্ঘটনা, শিল্পে মানবিক সম্পর্ক, বিজ্ঞাপন ও ভোক্তা জরিপ এগুলো হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু।
মনোবিজ্ঞানের মূলনীতিসমূহ শিল্প মনোবিজ্ঞানে প্রয়োগ করা হয়। আমি বলেছি কি কোনো বিষয় ফলিত মনোবিজ্ঞান কিনা তার জন্য বিষয়টি বিষয়বস্তু লক্ষ্য দিকে আমাদের দেখতে হবে এবং মনোবিজ্ঞানের মূলনীতিসমূহ প্রয়োগ করা হয় কি না বিষয়টিতে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি মনোবিজ্ঞানের মূলনীতিসমূহ যে শাখায় সে মনোবিজ্ঞানের যে শাখায় প্রয়োগ করা হবে তাকে ফলিত মনোবিজ্ঞান বলা যাবে। তাহলে দেখো মনোবিজ্ঞানের মূলনীতিসমূহ শিল্প মনোবিজ্ঞানে প্রয়োগ করা হয় কিভাবে। দেখো মনোবিজ্ঞানের গবেষণাগারে প্রাপ্ত যে গবেষণাগারে যে জ্ঞান প্রাপ্ত জ্ঞান শুধু তাত্ত্বিক গুরুত্ব নিয়ে গবেষণাগারেই সীমাবদ্ধ নয়। গবেষণাগারে যে প্রাপ্ত জ্ঞানটা সেটা হচ্ছে গিয়ে মৌলিক মনোবিজ্ঞানে গবেষণাগারে প্রাপ্ত যে জ্ঞান সেটা হচ্ছে মৌলিক মনোবিজ্ঞান। সেটা শুধু গবেষণাগারেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিনিয়ত জীবনের বিভিন্ন ক্ষেত্রে একে প্রয়োগ করা হয়। যেমন যখন কোনো মনোবিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে রং, বস্তুর আকার বা আকৃতি, বৈপরীত্য, গতিশীলতা প্রভৃতি মনোযোগ আকর্ষণের কি হচ্ছে মূল কারণ, তখন তার গবেষণালব্ধ জ্ঞানকে মৌলিক মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে গণ্য করা হয়। যখন এই জ্ঞানটা আমরা নিচ্ছি যে রং, আকার, আকৃতি, বৈপরীত্য, গতিশীলতা, বিষয়বস্তু এগুলা কি মনোযোগ আকর্ষণের মূল সত্তা বলি, যখন এটা আমরা গবেষণা পড়ছি তখন সেটা হচ্ছে গিয়ে মৌলিক মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে গণ্য করা হয়। কিন্তু মনোযোগ আকর্ষণের মূল সত্তাবলী যখন বিজ্ঞাপনকে আকর্ষণীয় ও ফলপ্রসূ করার জন্য ব্যবহার করা হয় তখন তা শিল্প মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত হয়। তাহলে দেখো মনোযোগ আকর্ষণের মূল সত্তাগুলো যখন বিজ্ঞাপনকে আকর্ষণীয় করার জন্য, ফলপ্রসূ করার জন্য ব্যবহার করা হচ্ছে তখন তা শিল্প মনোবিজ্ঞানে অন্তর্ভুক্ত হয়। তাহলে দেখো এই যে আমি কি বলেছি, বিজ্ঞাপনের মাধ্যমে শিল্প কারখানায় উৎপন্ন দ্রব্যের খবর ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো এই বিজ্ঞাপনটা হচ্ছে কি বিজ্ঞাপন ভোক্তা জরিপ হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। আর যখন এই বিজ্ঞাপনে মনোবিজ্ঞানের মনোযোগ আকর্ষণের মূলনীতিসমূহগুলো সত্যগুলা ব্যবহার করা হয় বিজ্ঞাপনকে আকর্ষণীয় করার জন্য, দেখো এখানে রং, বৈপরীত্য এগুলি বিজ্ঞাপনকে আকর্ষণীয় করার জন্য ব্যবহার করা হয় তখন সেটা হয়ে যায় যে শিল্প মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত হয়। তাই এই ক্ষেত্রে আমরা শিল্প মনোবিজ্ঞানকে ফলিত মনোবিজ্ঞান বলতে পারি। আবার দেখো মনোবিজ্ঞানের গবেষণা করে দেখেছেন কতগুলো রং, যেমন লাল, হলুদ, সবুজ এগুলা দূর থেকে দৃষ্টি আকর্ষণে বেশ ফলপ্রসূ। তাই যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংকেত হিসেবে এইসব রঙের আলোকগুলোকে ব্যবহার করা হয়। লাল, হলুদ, সবুজ এগুলো কি করে দূর থেকে দৃষ্টি আকর্ষণে বেশ ফলপ্রসূ মনোবিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন। আর সে গবেষণা থেকে প্রাপ্ত জ্ঞান যখন বাস্তব জীবনে যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংকেত হিসেবে এই রঙের আলোকগুলোকে ব্যবহার করা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ফলিত মনোবিজ্ঞান। এই ক্ষেত্রেও আমরা এটাকে এক্ষেত্রেও আমরা শিল্প মনোবিজ্ঞানকে ফলিত মনোবিজ্ঞান বলতে পারি। দেখো জনশক্তিকে সুষ্ঠুভাবে কাজে লাগাতে প্রত্যেকের ক্ষমতা ও প্রবণতা অনুসারে তাকে এই যে প্রত্যেকের ক্ষমতা যার যতটুকু যোগ্যতা বা ক্ষমতা প্রবণতা অনুসারে তাকে কাজে নিয়োগ করা দরকার হয়। এই উদ্দেশ্যে শিল্প মনোবিজ্ঞানীগণ কী করেন, বিভিন্ন মনোবৈজ্ঞানিক অভিক্ষা প্রয়োগ করে থাকেন। অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে অধিক লোককে কার্যকরী প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষণের মূলনীতিগুলোকে প্রয়োগ করা হয়। অল্প সময়ে কম খরচে অধিক লোককে কার্যকরী প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষণের মূলনীতিগুলোকে প্রয়োগ করা হয় প্রশিক্ষণের সময়। এক্ষেত্রে আমরা শিল্প মনোবিজ্ঞানকে ফলিত মনোবিজ্ঞান বলতে পারি। মনোবিজ্ঞানের আচরণ ব্যাখ্যা ও বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে মানুষের বিচিত্র কর্মপ্রবণতার মূলে রয়েছে কোনো না কোনো প্রেরণা, মোটিভেশন। কতগুলো প্রেরণা সাময়িকভাবে মানুষকে সক্রিয় ও সচেষ্ট করে তোলে, আবার কতগুলো প্রেরণা দীর্ঘদিন যাবৎ মানুষের মধ্যে কি করে, মানুষকে কর্মপ্রেরণা যোগায়। তাই
শিল্প কারখানায় নিয়োজিত কর্মচারীদেরকে কর্মে উদ্দীপ্ত করার জন্য শিল্প মনোবিজ্ঞানীগণ এই প্রেষণা তত্ত্বকে সফলভাবে প্রয়োগ করেছেন। প্রেষণা তত্ত্বকে সফলভাবে প্রয়োগ করেছেন। দেখো, যন্ত্রপাতির প্রকৌশল মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? প্রকৌশল মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মানুষের উপযোগী করে যন্ত্রপাতি তৈরি করা। যন্ত্রপাতি যথাযথ ডিজাইন ক্ষেত্রে প্রকৌশলী মনোবিজ্ঞানীরা সাহায্য নিচ্ছেন, যাতে করে প্রত্যক্ষণের মূলনীতিগুলোকে যন্ত্রপাতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রয়োগ করে মানুষের ভুল ত্রুটি এড়ানো যায় এবং যতটা সম্ভব দুর্ঘটনা কমানো যায়। এছাড়াও কর্মচারীদের দ্বন্দ্ব দূর করা, কর্মসন্তুষ্টি বিধান করা, মনোবল বৃদ্ধি করা প্রভৃতি ক্ষেত্রে শিল্প মনোবিজ্ঞানের মূলনীতিগুলোকে প্রয়োগ করা হয়ে থাকে। এইসব আলোচনা থেকে আমরা শিল্প মনোবিজ্ঞানকে ফলিত মনোবিজ্ঞান বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মূল্যায়ন। শিল্প মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? শিল্প মনোবিজ্ঞান মৌলিক না ফলিত মনোবিজ্ঞান? ফলিত মনোবিজ্ঞান কাকে বলে? শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য কি? শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? কর্মী বিশ্লেষণ কি? কর্ম বিশ্লেষণ কি? প্রশিক্ষণ কি? কর্মী মনোবল কি? প্রকৌশল মনোবিজ্ঞানের উদ্দেশ্য কি? কর্মসন্তুষ্টি কি? কর্মচারী নির্বাচন কি? কর্মচারী নির্বাচন কী ধরনের প্রক্রিয়া? এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও, ভালো করে বাসা বসে পড়ে ফেলবে। আমি এগুলোর উত্তর বলে দিচ্ছি, একটু দেখে নাও। শিল্প মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের যে শাখা শিল্প কারখানার মানুষের আচরণ নিয়ে আলোচনা করে তাকে শিল্প মনোবিজ্ঞান বলে। মনোবিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক ও ফলিত। শিল্প মনোবিজ্ঞান কি মৌলিক নাকি ফলিত? শিল্প মনোবিজ্ঞান ফলিত বিজ্ঞান। ফলিত মনোবিজ্ঞান কাকে বলে? মনোবিজ্ঞানের যে শাখা মানুষের জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য কাজ করে তাকে ফলিত মনোবিজ্ঞান বলে। শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য কি? কর্মচারীদের দক্ষতা ও মনোবল বৃদ্ধি, কর্মসন্তুষ্টি সাধন হলো শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য। শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা। কর্মসম্পাদনের জন্য কর্মীর আবশ্যক যোগ্যতা ও গুণাবলীর বিচার বিশ্লেষণকে কর্মী বিশ্লেষণ বলে। কর্মী বিশ্লেষণ কাকে বলে? কর্ম সম্পাদনের জন্য কর্মীর আবশ্যক যোগ্যতা ও গুণাবলীর বিচার বিশ্লেষণকে কর্মী বিশ্লেষণ বলে। কাজের অবস্থা ও প্রকৃতি সম্পর্কে একটি ব্যাপক বিবরণ ও সুনির্দিষ্ট ব্যাখ্যাকে কর্ম বিশ্লেষণ বলে। কর্মী মনোবল কি? কর্মী মনোবল হলো কোনো উদ্দেশ্য অর্জনের জন্য ব্যক্তির দৃঢ় প্রচেষ্টা। প্রকৌশল মনোবিজ্ঞানের উদ্দেশ্য হলো যন্ত্রপাতির ডিজাইন মানুষের উপযোগী করে যন্ত্রপাতি তৈরি করা, যাতে করে তাদের পরিশ্রম কম হয়, সময় কম লাগে ও উৎপাদন বৃদ্ধি পায়। কর্মসন্তুষ্টি কি? কর্মের প্রতি ইতিবাচক মনোভাব বা দৃষ্টিভঙ্গিকে কর্মসন্তুষ্টি বলে। কর্মচারী নির্বাচন বলতে কি বোঝায়? কর্মচারী নির্বাচন বলতে কোনো বিশেষ কাজের জন্য দরখাস্তকারীদের ভিতর থেকে প্রয়োজনীয় ভবিষ্যৎ কর্মী খুঁজে বের করা ও উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াকে বোঝানো হয়। কর্মচারী নির্বাচন কী ধরনের প্রক্রিয়া? কর্মচারী নির্বাচন হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তোমরা খুব ভালো করে এগুলি লিখে নাও, এগুলো ভালো করে বাসে বসে পড়ে ফেলবে। এবার দেখো, খ আর গ বিভাগ সংক্ষিপ্ত আর রচনামূলক প্রশ্নের জন্য কি পড়বে? শিল্প মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিল্প মনোবিজ্ঞানের পরিসর বর্ণনা করো, ফলিত মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, সাধারণ মনোবিজ্ঞান ও শিল্প মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও, অথবা মৌলিক ও ফলিত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখো। আজকে কিন্তু ক্লাসে আমি এগুলি সব পড়িয়েছি।
ফলিত মনোবিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করো। প্রশ্নগুলি ভালো করে লিখে নাও, বাসায় বসে এগুলি পড়বে বইয়ের সাহায্য নিয়ে। আজকের এই ক্লাসে আমি যে বইগুলো ব্যবহার করেছি সহায়ক গ্রন্থাবলী হচ্ছে মোহাম্মদ আমিনুল হক, স্নাতক মনোবিজ্ঞান 2, হাসান বুক হাউস, ঢাকা। আব্দুল খালেক 2005, শিল্প মনোবিজ্ঞান 4th সংস্করণ, হাসান বুক হাউস, ঢাকা। আবু বকর সিদ্দিক, স্নাতক ও স্নাতকোত্তর মনোবিজ্ঞান, সাহিত্যকোষ, ঢাকা। রওশন জাহান 1990, শিল্পে মনোবিজ্ঞান, কর্মবিজ্ঞান। ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বইগুলি সাহায্য নিয়ে আর এই ক্লাসের সাহায্য নিয়ে তোমরা যে বাড়ির কাজ দিয়েছি আর মূল্যায়নের প্রশ্নগুলো দিয়েছি এগুলি বাসে বসে মনোযোগ সহকারে পড়ে ফেলবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই অনলাইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।